আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। বাবা এমনই একজন মানুষ যিনি নীরবে নিঃশব্দে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে যান। কারো কাছে অভিযোগ করেন না, তিনি অভিযুক্ত হন। তিনি খুব একটা সমালোচনা করেন না, তিনি সমালোচিত হন। অনেক সময় তিনি মনে কষ্ট পান, কিন্তু সেটা বুঝতে দেন না। অনেক সময় তিনি অনেক আনন্দ পান, সেটাও বুঝতে দেন না। সে এমনই একজন অপ্রকাশিত, এমনই একজন কঠিন, এমনই একজন চরিত্র, সেই বাবা। বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় আমরা এই বাবাদের গল্প শুনি। আমরা আমাদের জীবনের গল্প বলি, আমরা আমাদের অতিথিদের জীবনের গল্প শুনি। এবং এই জীবনের গল্পগুলো শোনার মাধ্যমে আমরা একটাই প্রত্যাশা করি, প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। এবং পরিবারের স্বর্গ বানানোর জন্য পরিবারের সম্পর্কগুলো সম্পর্কে আমাদের গভীরভাবে বুঝতে হবে। একে অপরের বোঝাপড়ার জায়গা হতে হবে, ট্রাস্টের জায়গা হতে হবে। একে অপরকে সম্মান করতে শিখতে হবে, ধৈর্য ধারণ করা শিখতে হবে, একে অপরের ইমোশনকে বুঝতে হবে, পছন্দ অপছন্দকে বুঝতে হবে, লিমিটেশন এবং বটলনেক গুলোকে বুঝতে হবে। তবেই সম্পর্কগুলো সুন্দর হবে। আর সম্পর্ক সুন্দর হলেই পরিবারটি হবে স্বর্গ। এবং সেই স্বর্গের ভিতরে যদি আগামী প্রজন্ম থাকে, তবে তারা পরিপূর্ণ মানুষ হওয়ার সুযোগ পাবে এবং তারা পরিপূর্ণ মানুষ হবে। বোকা বাবা গ্রুপের মাই ফাদার মাই হিরো এবং হ্যাপিনেস ইজ এ চয়েস, এই শিরোনামের আড্ডায় প্রতিদিনের মতো আমি যাকে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকেও আড্ডা দিব আপনাদের সাথে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশে বিদেশে, শহর বন্দর গ্রামে, যেখান থেকে যুক্ত হয়েছেন এখন অথবা পরে আমাদেরকে দেখবেন, সবাইকে স্বাগতম, অভিনন্দন। আপনাদের জন্য এই প্রোগ্রাম। আপনাদের আপনাদের অনুপ্রেরণা, আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত, আপনাদের কমেন্টসের কারণেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা 88তম দিনে হাজির হয়েছি এবং এই দিনেও আমাদের সাথে একজন বিশেষ ভালো মনের মানুষ, বড় মনের মানুষ, উদীয়মান একজন উদ্যোক্তা আমাদের সাথে যুক্ত আছেন। আজকে আমরা তার গল্প শুনবো, তার বাবার গল্প শুনবো, তার জীবনের কিভাবে উনি চ্যালেঞ্জ অতিক্রম করে নিজেকে বিকশিত করছেন, নিজেকে নিজের আলোতে পৃথিবীকে আলোকিত করছেন, তার গল্প শুনবো। সাথে আপনাদের কমেন্টস, আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত তো আছেই। চলুন আজকে আমাদের অতিথিকে ওয়েলকাম জানাই। আজকের অতিথি আমাদের এমডি রায়হান ভাই। রায়হান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই, আপনার জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দিয়ে বোকা বাবা গ্রুপ এবং সদস্যর সমস্ত আয়োজনকে আপনি আলোকিত করেছেন। আপনার এই সময়কে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আপনার কাছে আমরা সবাই কৃতজ্ঞ। আজকে আমরা শুনবো আপনার গল্প। প্রথমে যদি আপনি আপনার জীবনের গল্প, যে গল্পের মাধ্যমে আমরা আলোকিত হব, আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা অনুপ্রাণিত হবে এবং তাদের জীবনগুলোর ভালো জায়গাগুলো খুঁজে বের করবেন। রায়হান হোসেন ভাই, আপনি শুরু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, thank you, Zakir bhai. First of all, I would like to express my own opinion in front of all of you. I feel honored to have a chance to share my ideas as a guest of Boka Baba Group, and I feel very proud as a guest of this institution. This is Rahani speaking before you. I am a student of Institute of Business Administration, Russia University, in the Department of Marketing. I have completed my graduation program in the Department of Marketing, and my MBA program is going on. I am local in Ishodi, but I live in Rajshahi for my graduation program, and also now this time I am the branch director of FM Method Rajshahi campus, and also I am the chairman of Unicare University Admission Coaching. That's why I am conducting the class in different types of purposes, and that's why I am contact to you about this matter. After completing my BBA and MBA program, I want to be a marketing executive officer. You know that marketing executive officer is the highest levels of sector of our country. The salary system is so high, the environment is so nice. That's why I want to be a marketing executive officer. And let us to say something about my family. My father is a businessman and my mother is a homemaker. I have 3 brothers but no sister. 2 brothers are staying for Malaysia for working, and the littlest 2 brothers is student in class 12. And there are 6 members in our family. Among them, I am the second issue of my parents. I have patience for languages. I know 3 different languages, namely Bangla is my mother tongue, some know Hindi and English. Among them, English is my favorite.
I am very thankful to Almighty Allah for this opportunity. And my hobby is traveling and reading different types of books. Actually, when I get some spare time, I try to travel the historical place in Bangladesh. Already, I have visited more than 48 districts in our country, and also I have a great opportunity to visit 3 foreign countries. I have visited in our nearest country, India, Malaysia, and Singapore. If I establish myself, I want to visit all over the world. This is my another ambition. And my second ambition is that I should be a good speaker in English, or I should be a good writer in English. But now this time, I fulfill my dream because of I am able to speak in English in front of the students. And because of that actually my academic background was in English medium. That's why English is my favorite subject. And also I want to do something about my family, about my locality people, because of that actually most of the people of our country are poor, and they don't know how to give the students of our kids. That's why they are suffering a lot. And I'm too conscious about her parents, his or her parents, to go to school or college of his or child. That's why I also established a library in our locality. And that as a teachers of different types of institution, when I staying in Russia, in that time I conduct a class in my own coaching and in different types of coaching. That's why I have a lot of experience about this method. And also that I've established a library in our locality. In that time, some people who are come to this library and to collect the books and reading the books in different types of subjected. This is my ambition. And also I was not a rich family's son, but I know actually what the root people, they know they are suffering a lot of problem, and that's why I want to do something about these people. And also I want to be a great entrepreneur. In that time, I want to establish a company. The name of this company is ESETEC Limited, and here a lot of people, a lot of students who are come to this institution or who are come to this company and to do the part-time job and earn a lot of money. And that's all from my side. Thank you, everybody. Thank you all. থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান হোসেন ভাইয়া। আমাদের এখানে যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের এবং বিভিন্ন অঞ্চলের মানুষ থাকবে, দেশে বিদেশের, সো ইফ আপনি যদি কিছু মনে না করেন, আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলায় করতে চাই। চমৎকার Okay, thank ইন্ট্রোডাকশন you. আপনার দিয়েছেন এবং ডেফিনেটলি আমরা, আপনার ইংলিশ মিক্স হলে অসুবিধা নেই, বাট কোর ল্যাঙ্গুয়েজটা বাংলা থাকলেই ভালো। দ্বিতীয় ব্যাপারে আমি আপনাকে যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো যে আপনার বাবার গল্প, এজ এ ফাদার, আপনি তাকে কেমন দেখেছেন, তার জন্মস্থান কোথায়, তার ফ্যামিলি কি কেমন ছিল, আপনার দাদা এবং আপনার দাদা থেকে আপনার বাবা কিভাবে আপনাদের পরিবারটাকে ম্যানেজ করেছেন, আপনাকে মানুষ করেছেন এবং আপনার জার্নিতে এখনো কন্ট্রিবিউট করছেন, অথবা তার কোনো স্ট্র্যাটেজি থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন, পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, হার্ডওয়ার্কিং এর শিক্ষা, এরকম কোনো বিষয় যদি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান, কোনো ইভেন্ট, কোনো ঘটনা, যেটা সেখান থেকে আপনি হয়তো আপনার নেক্সট প্রজন্মের জন্য আপনি ফলো করবেন, বা বাবা হিসেবে আমরা আরো অনেকেই ফলো করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই। Okay, থ্যাংক ইউ জাকির ভাই। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বেড়ে ওঠা। আমরা যখন ক্লাস 8-এ পড়ি, আমার খুব ভালোভাবে মনে আছে, তখন আমাদের যৌথ পরিবার ছিল। আর আপনারা ভালোভাবেই জানেন যে যৌথ পরিবারে আসলে পড়াশোনা অনেক টাফ একটা ব্যাপার। হয়তো দেখা যাচ্ছে যে বাবা চাইলে চাচা চাইতেছে না, চাচা চাইলে চাচি চাইতেছে না, তো অনেক প্রবলেম হয় আর কি। তো সেখানে আমি ক্লাস 8-এ আমরা বৃত্তি দিব। বৃত্তি দেওয়ার সময়, ওই সময় আসলে আমার নিজের বোন মারা যায়, যার কারণে আমরা বৃত্তি দিতে পারি না। পরিবারে অনেক অশান্তি নেমে আসে। তখন আমার আব্বু আমাদেরকে পড়াশোনা করার জন্য বলে, বাট চাচারা বলে যে হচ্ছে না, গামছা কিনে দিই, হচ্ছে ওরা 2 ভাই যদি কাজ করে তাও সংসারটা অনেক ভালো চলবে। এর মধ্য দিয়েও আসলে আমরা তখন বৃত্তি দিতে পারলাম না, তবে পরীক্ষা দিয়ে অনেক ভালো করার কারণে পরে আমরা 9-এ ভর্তি হলাম। 9-এ ভর্তি হয়ে আস্তে আস্তে আমার রোল সবসময় 1, 2, 3 অথবা 4 এর মধ্যেই আর কি ওঠানামা করে। ওই সময় তো বেশি প্রাইভেটে পড়তে পারতাম না, কারণ মধ্যবিত্ত থেকে উঠে আসা, তারপরে শহরে স্কুলে পড়াশোনা করা অনেক টাফ হয়ে যেত আর কি। তো সেখানে বাবার অবদান অনেক বেশি ছিল, যে তার জীবনে একটাই প্রত্যাশা ছিল যে নিজে খাই অথবা না খাই ছেলে মেয়েদের পড়াশোনা করাবো। আর আমরা ছিলাম 4 ভাই। তো
একটা মানুষের পক্ষে ইনকাম করে 4 জনকে পড়াশোনা করানো অনেক কঠিন একটা ব্যাপার। তো তারপরে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করলাম বাসায় থেকে। এরপরে ভালো স্কুল বা ভালো কলেজে ভর্তি করার জন্য অনেক বাধা আসছিল। যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন রাজশাহীতে যাব অ্যাডমিশন দেওয়ার জন্য। তো সেখানে অ্যাডমিশন আসলে উম, পরিবার থেকে চায় না যে অ্যাডমিশন দিই। তো নিজে কিছু টাকা গোছাইছিলাম, তারপরে বাসায় থেকে কিছু টাকা নিয়ে তারপরে আমি অ্যাডমিশন দিতে যাই। আর ওই সময় আমার বড় ভাই তখন বিদেশে চলে যায় আর কি। তো আস্তে আস্তে পরিবারে একটু সচ্ছলতা আসতে থাকে। তো আমার বাবা বেসিক্যালি একজন ব্যবসায়ী। তিনি হচ্ছে ইট, বালি, রড, সিমেন্ট এগুলোর ব্যবসা করে। এখান থেকে যে পরিমাণ আর্ন করতো সেই টাকা দিয়ে আসলে সংসার চালানো, পরিবার চালানো অনেক কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াতো। তো যখন আমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমি থিঙ্কিং করি যে আসলে ফার্স্ট ইয়ার থেকে বাসা থেকে কোনো পেমেন্ট নিব না আর কি। আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই মার্কেটিং ডিপার্টমেন্টে, ভর্তি হওয়ার পর থেকেই আমি হচ্ছে নিজে টিউশনি শুরু করি। আমার প্রথম টিউশনি শুরু হয় হচ্ছে আলফা প্লাস একটা কোচিং লক্ষ্মীপুরে। সেখানে তারা মাস টাকা দিবে, তাতেও আমি রাজি হই যে না, প্রথম স্টেপে আসলে কিছু জানি, এটা তারা বুঝুক। আর যদি বুঝতে পারে তাহলে সেখান থেকে আমি পেমেন্ট নিতে পারবো আর কি। তো প্রথমে 1200 টাকায় পড়ানো শুরু করি তখন স্টুডেন্ট অনেক ভালো লাগে। এই ভালো লাগার থেকে আমি পরের মাসে বলি যে আসলে আমি এখন পড়াইতে পারবো না, ভালো লাগতেছে না, আসবো না। বলছে কেন? তো আমি বলছি যে এমনি এত দূর আসা আমার কষ্টকর হয়ে যায়। তখন এই পরিচালক বলছে তুমি কি পেমেন্টের জন্য? আমি বলছি আসলে 1200 টাকা আমার যাতায়াত খরচই হয়ে যায়। তো সেখানে আমি যখন পরের মাসে তারা আমাকে 2000 টাকা দেয়। আর ওখান থেকে পরে আমি আরো 2টা টিউশনই পাই। 2টা টিউশন দিয়ে মোটামুটি আমি নিজের টাকায় নিজে পড়াশোনা চালাই যাই আর কি। ইন্টারমিডিয়েটে অনার্স সেকেন্ড ইয়ারে যখন উঠি তখন আমি ইংলিশ স্পোকেন এন্ড রিটেন কোর্স করি। যে ইংলিশ স্পোকেন এন্ড রিটেন কোর্সটা করি হচ্ছে এফএম মেথড রাজশাহী ব্রাঞ্চে। এবং ওখানে অনেক ভালো পারফরমেন্সের কারণে সেখানে আমি হচ্ছে পার্ট টাইম তাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাব মডারেট করতাম। তাদের ওখানে ভালো লাগতো, ভালো লাগার কারণে আমি তাদের প্রতিষ্ঠানে মার্কেটিং করে দিতাম। তো এক সময় তারা আমাকে বললো যে পার্ট টাইম ক্লাস নিলে তোমাকে কিছু পেমেন্ট করা হবে। তখন আমি সুযোগে সেখানে আমি ক্লাস নেওয়া শুরু করি। এভাবে আমি আস্তে 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 সেখানে যাই। তো এর মধ্যেও আমার পরিবারে একটা সমস্যা ছিল, কারণ আমার বোন মারা যায়। বাবা অনেক আপসেট থাকে, কাজ কাম করতে পারে না। তারপরেও সে যতটুকু ইনকাম করতো প্রতি মাসে টাকা কম বেশি দিত। আমি সেই টাকা নিতাম। এবং ইভেন আপনি অবাক হবেন, রাজশাহীতে আমি মাসে 1200 টাকা 1500 টাকায় আমি 1 মাস পার করছি। আমার লাইফে এমনও দিন গেছে সেখানে যে অনলি 25 টাকা দিয়ে আমি 3 দিন কাটাইছি। তো সেই সমস্ত জায়গা থেকেই বেড়ে ওঠা। এর পরবর্তীতে আমি থিঙ্কিং করি যে জীবনে কিছু একটা করব। এরপর থেকে আমি নিজে একটা প্রতিষ্ঠান দাঁড় করাই। সেই প্রতিষ্ঠানে আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, দেখেন যে আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাই, সেই প্রতিষ্ঠানে আমার বাড়ি থেকে 10 টাকা ইনভেস্ট নাই। আমি নিজে প্রাইভেট পড়েছি, নিজে বিভিন্ন কোচিং এ ক্লাস নিছি, সেখান থেকে আমি অ্যাসেট গুলা জমাইছি। সেই জমানো টাকা দিয়ে আমি একটা ইনস্টিটিউট দাঁড় করাইছি। আজকাল আল্লাহর রহমতে সেই প্রতিষ্ঠান অনেক ভালো একটা পর্যায়ে আছে। সেকেন্ডলি আমি এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপ করার জন্য, বিকজ ইউ নো দ্যাট আমাদের দেশে ম্যাক্সিমাম এডুকেটেড পার্সন মোর দেন 3 কোর তারা হচ্ছে বেকারত্বের খাতায় নাম লেখাই আছে। তো আমার একটা থিঙ্কিং থেকে আমরা একটা ইনস্টিটিউট দাঁড় করাচ্ছি। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইসেব টেক লিমিটেড। তো সেখানে আমরা কিছু পার্ট টাইম এই সমস্ত শিক্ষিত বেকার ছেলেদেরকে কাজে লাগানোর জন্য আমরা একটা ইনস্টিটিউট দাঁড় করাচ্ছি। ইনশাল্লাহ আমার স্বপ্ন আছে অনেক বড় একটা প্রতিষ্ঠান হবে এটা। আর ইউনিকেয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, এটা আমার নিজস্ব ব্র্যান্ডিং এ একটা প্রতিষ্ঠান করা। যে প্রতিষ্ঠানটা আমরা এইবারই প্রথম ওপেন করলাম, যার করোনার কারণে আসলে আমরা এখন অনেকটাই লসের মধ্যে আছি আর কি। তো সব মিলিয়ে জীবনে অনেক স্ট্রাগল করে, অনেক পড়াশোনার মাঝে স্ট্রাগল করে এতদূর পর্যন্ত আসছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান হোসেন ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন দেশ বিভিন্ন জায়গা থেকে। আমরা একটু তাদের কমেন্টস এবং তাদের মতামতগুলো একটু দেখে আসি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহরাব রাব্বি ইন কানেক্টিং ফ্রম ঈশ্বরদী। থ্যাংক ইউ ভেরি মাচ রাব্বি ভাই। আপনার কোনো মতামত প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই করতে পারবেন। খুবই চমৎকার আমাদের যে অনুপ্রেরণামূলক গল্প রায়হান ভাই শোনাচ্ছেন, আমরা সেখান থেকে অনুপ্রাণিত হব। আমাদের সাথে আছেন রায়হান আল কবির, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন কাজী মুনির ভাই, থ্যাংক ইউ জয়নিং। অনেকে আমাদেরকে মেনশন করেছেন, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই আপনারা সেই প্রশ্ন মতামত আমাদেরকে দিতে পারেন।
রায়হান ভাইয়া, এরপরে আমি আপনার কাছ থেকে স্পেশালি জানতে চাইবো যে আপনি বলেছেন যে দুটো জিনিস, একটা হলো যে জীবনে একটা মানুষ যখন, আপনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন যে আপনি একটা অভাব বা একটা অর্থনৈতিক টানা পড়নের ভিতর থেকে, সেখান থেকে সেইটা আপনাকে একটা ড্রাইভিং ফোর্স দিয়েছে, আপনার ভিতরে এক ধরনের একটা জেদ কাজ করে, আপনার ভিতরে একটা স্পার্ক, একটা আন্দোলন, একটা একটা সংকল্প, এরকম একটা কাজ করেছে। সো পরিবারে বাবা মা হিসাবে একটা সন্তানকে যখন বড় করতে চাওয়া হয়, তখন বাবা মা আসলে সন্তানকে কিন্তু আদর ভালোবাসা দিয়ে, যত্ন করে, কোনো চ্যালেঞ্জ না দিয়ে, টাকা পয়সা যা প্রয়োজন সেটা বাবা মা নিজেই দিয়ে কিন্তু মানুষ করতে চান। তাহলে কি আপনি মনে করেন যে বাবা মার এই যে বেশি আদর করে সন্তানকে যত্ন করে মানুষ তোলার যে চাওয়াটা, আর একটা সন্তান প্রকৃত নিজের পায়ে দাঁড়ানোর যে সক্ষমতা, এই জায়গায় আসলে কোনো মেকানিজম আছে, কোনো পজিটিভ নেগেটিভ ব্যাপার আছে? আপনি কিভাবে জিনিসটা দেখেন? ওকে, থ্যাংক ইউ। আসলে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তানকে সঠিক সুশিক্ষায় শিক্ষিত করা, মানুষের মতো মানুষ করা। এর জন্য ব্যাকআপ হিসেবে যত ধরনের হেল্প, সাহায্য, সবকিছুই, টাকা পয়সা থেকে শুরু করে। বাট আসলে তারা পেরে উঠতে পারে না। হয়তো বা দেখা যাচ্ছে একটা নিডি পরিবার বা একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, একটা ছেলে যদি একটা শহরে থাকতে চায়, সেখানে তার একটা লিভিং কস্ট অনেক বেশি হয়। বাট তাদের সাধ্য না থাকলেও স্বাদ আছে, যার কারণে আলটিমেটলি তারা কিন্তু সেটা হচ্ছে তাকে সঠিকভাবে সার্ভাইভ করতে পারে না। বাট তারা সেটা চাই। বাট হয়তো আমাদের ক্ষেত্রেও কিন্তু সেম অপশন ছিল। বাট আমরা হচ্ছে হয়তো বিলাসিতা লাইফ লিড করতে পারি নাই। কিন্তু জীবনে একটা স্বপ্ন ছিল যে এই বাবা মা মাসে 10,000 বা 1200 বা 1500 টাকা বা 2000 5000 যে টাকাটাই দিচ্ছে, এই টাকাটা যেন আমরা হালাল করে, হালাল জায়গাতে খরচ করে যেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা সেই লাইনে টাকাটা খরচ করি। তো বাবা মা কখনোই সে একজন যদি রিক্সা চালকও হয় বা সে যদি কোনো গভর্নমেন্ট চাকরিও করে, কোনো বাবা মাই চাইবে না যে তার সন্তান খারাপ পথে যাক। কিন্তু আসলে শহরে আমরা দেখছি যে, আমি জাস্ট আমার কথাই বলি, আমি 1500 টাকা দিয়ে লাইফ লিড করছি মাসে। বাট আমার যে রুমমেট ছিল, নওগাঁতে বাসা, সে মাসে 10,000 টাকা দিয়েও 1 মাস পার করতে পারে নাই। হঠাৎ তার বাবা আসবে, তার বাবা তার সাথে দেখা করবে। এখন সে আমাকে বলতেছে, দোস্ত, যদি বাবা আব্বু আসে তাহলে বলো যে এই রুমটা আমি ভাড়া নিছি। আমি বলছি, কেন? তো বলছে যে আমার তো এখন রুম নাই। যদি বলে, তাই আমি বলছি, না, আমি এটা বলতে পারবো না। তখন বলতেছে যে আমি এই মাসে 10,000 টাকা নিছি, আলটিমেটলি আমি এই মাসের টাকাটা আগেই খরচ করে ফেলছি। And তার বাবা জানে যে আসলে রুম ভাড়া 6,000 টাকা। আমাকে বলছে, যদি তোমাকে জিজ্ঞেস করে রুম ভাড়া কত, তুমি বলবো 6,000 টাকা। তো দেখেন, সেই পরিবার থেকে কিন্তু সে হিউজ টাকা নিয়ে আসতেছে বাবা মাকে ধোকা দিয়ে সে পড়াশোনার জন্য। বাট সেই রুমেই কিন্তু আমিও থাকছি আর কি, 1500 টাকায়। তখন 300 টাকা মেস ভাড়া ছিল, আর 1200 টাকা খাওয়ার খরচ দিতে হতো আর কি। তো প্রত্যেকটা বাবা মাই চায় যে তার ক্যাপিটাল অনুসারে তার সন্তানকে সেই পরিমাণ ডোনেট বা দেওয়ার জন্য আর কি। বুঝতে পারছেন? তো যার কারণে হয়তো সেখানে দেখেন সে ফ্যাসিলিটিস নিচ্ছে। বাট আমাদের ইন্টেনশন ছিল যে না, আমরা এর পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করব, নিজে কিছু করে নিজের লাইফটাকে সুন্দরভাবে লিড করার জন্য। আর টার্গেট ছিল একটাই, যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করব। সেই জন্য বাবা মার গুরুত্ব অসীম। বোথ রোল ইজ মোর ইম্পর্টেন্ট টু ডেভেলপ আওয়ার ক্যারিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আপনি যে কথা বলছিলেন ঠিক আপনার ম্যাচের এক্সাম্পল দিয়ে, সেই জায়গাতেই আমি একটু আপনার কাছে আলোচনা করতে চাই বা আড্ডা করতে চাই। সেটা হলো যে এই যে আপনি এত লিমিটেড একটা বাজেটের ভিতরে আপনি আপনি জীবন নির্বাহ করছেন, আরেকজন ঠিক সেখানে অপচয় করছে কিনা, এবং এই ক্ষেত্রে বাবা মা হিসাবে আসলে একটা লোডের ভিতরে থাকছে, তো সন্তান হিসাবে যেন এই কাজটা যেন না করে, বা বাবা মা হিসেবেও যেন জিনিসটা বুঝতে পারে যে কোথায় মিস ইউজ হচ্ছে কিনা। তো দোনো সাইডে আসলে তাদের কর্তব্য বা তাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, আপনার সন্তানকে যখন আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, তো সেখানে তার শুধুমাত্র সন্তানের উপর ডিপেন্ড না করে আপনাকে নিজেকেও খোঁজ করা দরকার। যে সে কোন ম্যাচে আছে বা সে কোন জায়গাতে আছে, সেখানে লিভিং কস্টটা কেমন, সেখানকার পরিবেশ কেমন, সে যে সমস্ত ছেলে মেয়েদের সাথে থাকতেছে, সে সমস্ত ছেলে বা সেই মেয়েগুলা, মানে যে ওদের, সে যদি মেয়ে হয় বা মেয়ে, তার বান্ধবীগুলা কেমন, সবকিছু বিবেচনা করে তাকে ফিনান্সিয়ালি পেমেন্টটা করা উচিত। বিকজ অফ বেশি টাকার পাওয়ার কারণে ম্যাক্সিমাম ছেলে মেয়েই
শহরে থাকার কারণে দেখা যাচ্ছে তারা বিলাসিতা লাইফ লিড করার কারণে হয়তো পড়াশোনা ঠিক মতো করতেছে না, যার কারণে কিন্তু তারা এখানে অনেক ধরনের সাফারার হচ্ছে। আর একটা ছেলে বা একটা মেয়ে যদি সে লাইভ শহরে থাকে তখন সে চাইবে যে বাসায় থেকে যতটা টাকা টানা যায়। বিকজ অফ, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমি যখন রাজশাহী কলেজ থেকে বের হই, তো দুইজনই ইন্টারমিডিয়েট ছাত্র। একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে বলতেছে যে কিভাবে আমার পকেটে হচ্ছে অনেক টাকা থাকে, আর একজন বলতেছে যে আমার পকেটে অনলি 500 টাকার বেশি থাকে না। তো ও উঠে বলতেছে যে কিভাবে টাকা মারতে হয় আমার জানা আছে। তো হচ্ছে কিভাবে, তো হচ্ছে দেখে এই মাসে হচ্ছে 5টা প্রাইভেট পড়ার টাকা নিছি, 5-7টা 35,000 টাকা। 3টা প্রাইভেট পড়ি আর 2টা টাকা পকেটে রাখছি, সারা মাস ঘুরবো খাবো। তাহলে ওই যে ওই ছেলেটাকে সে কিন্তু একটা বুদ্ধি দিয়ে দিল যে 5টা প্রাইভেটের টাকা নিয়ে এসে 3টা পরে আর 2টা পরের মাসে কিন্তু এই ছেলেটাও আসলে ওকে যদি কপি করে তাহলে ওর লাইফটাও কিন্তু ওইদিকে ডিস্ট্রয় যাবে। তো পরবর্তীতে দেখবেন সেকেন্ড ইয়ারে ওঠার পর ওই ছেলে আর দিশেহারা হয়ে যাবে। সে ফার্স্ট ইয়ারও কভার করতে পারবে না, সেকেন্ড ইয়ারও পারবে না, পরবর্তীতে সে অনেক ভালো স্টুডেন্ট হওয়ার পরেও দেখবেন ড্রপ থাকবে আর কি। তো এখানে হচ্ছে স্টুডেন্টরা, যারা আমরা পড়াশোনা করি বা যারা শহরে থাকে, এই সমস্ত ছেলেমেয়েরা তার বন্ধু বান্ধবের লাইফ স্টাইল দেখে সে নিজেও চেষ্টা মানে চায় যে আমি ওদের মতো হতে চাই, বা ওদের মতো আমিও যদি বাসায় থেকে টাকা টানতে পারি তাহলে অবশ্যই আমার ড্রেসটা অনেক ভালো হবে, আমি ভালো জায়গায় থাকতে পারবো, ভালো হোটেলে খাইতে পারবো, ভালো রেস্টুরেন্টে যাইতে পারবো। যার কারণে কিন্তু এখানে বোথ রোল ইজ মোর ইম্পর্টেন্ট। আপনাকে দুইটা সাইডে দেখতে হবে, একজন বাবা হিসেবে দেখতে হবে তার সন্তান কোথায় আছে, আবার একজন সন্তান যদি বিবেকবান হয় তাহলে তার বাবা যে ফিনান্সিয়ালি যে পেমেন্ট গুলা করতেছে এই পেমেন্ট আসলে কোথা থেকে দিচ্ছে, সে ধান বিক্রি করে দিচ্ছে, না মাছ বিক্রি করে দিচ্ছে, না আম বিক্রি করে দিচ্ছে, না সে মাসে 30,000 টাকা পাই আর সেখান থেকে 10,000 টাকা সেই সন্তানকে দিচ্ছে। সন্তান হিসেবে যদি সেই দায়িত্বটা পালন করে, আমার মনে হয় কখনোই কোনো সন্তান খারাপ দিকে যাবে না, আবার বাবা মার কাছেও স্যাটিসফ্যাকশন থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া, সুন্দর আলোকপাত করার জন্য। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা দেখছি সাইফুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ, কমেন্টস করেছেন রায়হান, লাভ দিস প্রোগ্রাম, থ্যাংক ইউ। আমাদের সাথে মনি স্যার যুক্ত আছেন, মনি স্যার বলেছেন যে রায়হানকে খুবই কনফিডেন্ট লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শারমিন জি বলেছেন যে ভাইয়া মন অনেক ভালো, থ্যাংক ইউ শারমিন, চমৎকার কমেন্টস এর জন্য। রায়হান ভাইয়া, যে বিষয়টা আরেকটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই জায়গাতে, যে একজন বাবা একটা সন্তানকে ছোটবেলা থেকে কোন কোন বিষয়ে আসলে মনোযোগী করলে বা কোন কোন বিষয়গুলোকে যদি সন্তানের বোধের ভিতরে দিয়ে দেওয়া যায় তাহলে সে একটা সঠিক এবং ভুল এই যে পার্থক্যটা বুঝতে পারবে। বাবার সাথে মিথ্যা কথা বলা যায় না বা মিথ্যা কথা বলা উচিত না সেটা বুঝতে পারবে, ভালো বন্ধু খারাপ বন্ধু চিনতে পারবে বা বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে তারা সেই জায়গাতে সজাগ জ্ঞান অ্যাপ্লাই করবে। তো বাবা হিসাবে আসলে বাবা মা হিসাবে উভয়ে সন্তানকে কি কি বিষয়ে নজরদারি করলে সন্তানের ভিতরে সেলফ একটা বোধ তৈরি হবে, কারণ বাবা তো আসলে 24/7 মনিটরিং করতে পারবে না সন্তান যখন বড় হবে। এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করেন? ওকে, থ্যাংক ইউ। আসলে একটা ছেলে বা একটা মেয়ে খারাপ হওয়ার প্রথম কারণ হচ্ছে তার বাবা মা। বিকজ অফ, আপনি দেখেন যে একটা ছেলে বা মেয়ে যখন বড় হয় তখন প্রথম হাতে খড়িটাই হয় কিন্তু বাবা মার কাছ থেকে। সাপোজ আপনি মনে করেন যে ইটিকুইটেড ম্যানার্স, দুইটা বিষয় আছে, যে ইট ডিপেন্ডস অন দ্য সোসাইটি টু সোসাইটি অ্যান্ড কালচার টু কালচার। একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সেই বাচ্চা বোঝা শেখে, তার বাবা মা যদি ওই বাচ্চার সামনে প্রতিদিন ঝগড়া করে, তাহলে এই বাচ্চাটা মনে করবে যে এটা মনে হয় আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন, মানে এটা তার কাছে একটা ম্যানার মনে হবে। সে ডেইলি কিন্তু সেই ম্যানারটা দেখতে দেখতে সে যখন বড় হবে তখন দেখবেন এই বিহেভটা কিন্তু সে তার বাবা মার সাথেও করা শুরু করবে। ওই হাতে খড়িটা যদি তার বাবা মার কাছ থেকে যদি সে রাইট ওয়েতে পায়, তাহলে আলটিমেটলি দেখবেন যে এই বাচ্চা বা এই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম আছে। তার মানে প্রথম শিক্ষাটাই কিন্তু পরিবারের কাছ থেকে, এরপর দেখবেন স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, এরপরে দেখবেন প্রফেশনাল লাইফ। তার মানে আপনি যদি সমাজ ব্যবস্থার দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম শর্ত হচ্ছে বাবা মাকে তাদের সাথে সদয় আচরণ করতে হবে, তাদেরকে ভালো, তাদেরকে নেগেটিভ বাক্য শেখানো যাবে না। যে আমাদের সমাজ ব্যবস্থায় জন্মের পর থেকে না শব্দ শুনতে শুনতে এমন একটা কন্ডিশন দাঁড়াইছে যে সারা জীবনই খালি না, মানে কোনো কাজের আগেই আমরা নেগেটিভটা আগে চিন্তা করি।
তো যার কারণে দেখবেন যে ম্যাক্সিমাম অপশন তো আমার কাছে দুইটা জিনিস খুব অস্পষ্ট মনে হয়, এবং আমি যে জিনিসটা বারবারই বলে থাকি যে ইটিকিউড অ্যান্ড ম্যানার্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ডেভেলপ হিজ চাইল্ড। এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আবার সন্তান হিসেবেও অনেক দায়িত্ব কর্তব্য আছে, কারণ একটা সন্তান জানে যে তার বাবা বা তার মার, তার ফ্যামিলি কন্ডিশন কি। এখন দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে দেখছি যে তার মা অন্যের বাসায় কাজ করে, and তার সন্তান বলে যে আমাকে যদি গাড়ি কিনে না দাও তাইলে তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের সাথে চলবো না। আমি এই ধরনের মানুষকেও দেখছি আর কি, আমি যখন রাজশাহীতে থাকছি আর কি। তো তাকে যদি সে ওই সন্তান বা ওই ছেলে বা ওই মেয়ে যদি তার বাবা বা তার মার কর্ম সম্পর্কে, তাদের অবস্থান সম্পর্কে জানতো, বা সে যদি পারিবারিক ভাবে সেইভাবে মেন্টালিটি ডেভেলপ করতো, তাহলে হয়তো বা সেই সন্তান তার বাবা মার সাথে এই ধরনের বিহেভ করতো না। আর আমি আরেকটা জিনিস দেখছি যে সন্তানের আচরণ, বিহেভ সবকিছু ডিপেন্ড করে কিন্তু তার ফ্যামিলি থেকে, পরিবারের আহ, থেকে, আপনার প্রতিবেশীর থেকে, এগুলোর উপর ডিপেন্ড করে। কারণ আমি যখন একটা কোম্পানিতে জব করতে যাই, এয়ারটেল কোম্পানিতে, তখন আমার বাবা আমাকে প্রথম কথাই বলছিল যে চাকরি করো আর যাই করো, জীবনে যেন কখনো না শুনি যে ঘুষ খাইছে। কারণ তুমি হয়তো একটা মানুষের থেকে যেই টাকা ঘুষ নিচ্ছ, হয়তোবা এমনও হতে পারে যে ওই টাকা দিয়ে ওই পরিবারের চাউল কিনে ওই দিনের সংসার চলে। বাট আমার বাবা কিন্তু জানতো না আমি কি চাকরি করতেছি, কারণ একটা প্রাইভেট কোম্পানিতে ঘুষ খাওয়া অনেক কঠিন একটা ব্যাপার। তো এই নীতিবাক্যটা যখন আমার মাথার মধ্যে ঢুকছে, তখন আলটিমেটলি কিন্তু আমি কখনোই থিঙ্কিং করি নাই যে কারো থেকে 2 টাকা মেরে নিয়ে আসতে হবে আর কি। বলছে দরকার বিজনেস করে খাও। আমি যেমন বিজনেস করি, যদি চাকরি বাকরি না হয় বিজনেস করো, তুমি অনেক ভালো চলতে পারবে, ডাল ভাত খেয়ে হলেও চলা যাবে। কিন্তু কখনোই যেন না শুনি যে কোথাও থেকে ঘুষ নিয়ে তুমি লাইফ লিড করতেছো। তো এই এই হচ্ছে বাস্তবতা। তো এটা হচ্ছে, এই দেখেন এই কালচারটা ডিপেন্ড করছে কি, যে আপনি যদি একটা ডিবেটিং ক্লাবের ম্যানার যদি একটা ওয়েডিং রিসেপশনে করেন, আর একটা ওয়েডিং রিসেপশনের ম্যানার যদি একটা ডিবেটিং ক্লাবে করেন, ইটস নট এ গুড ম্যানার, ইটস এ ভেরি ব্যাড ম্যানার। সো আই থিঙ্ক দ্যাট all of the manners is depends on the society. থ্যাংক ইউ ভেরি মাচ রাইহান ভাইয়া, চমৎকার আলোকপাত করার জন্য। হ্যালো। থ্যাংক ইউ। একটু ইন্টারনেট এবং টেকনোলজিক্যাল সমস্যা আমাদের হচ্ছে। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের মূল্যবান কমেন্টস এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে নাদিম মোস্তফা শিমুল বলেছেন কথাগুলো খুব সুন্দর, বলছেন ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ নাদিম। আমাদেরকে কাশফিয়া জাফরান উনি বলেছেন ভাইয়া পড়াশোনার জন্য তো বাইরে আসার পর বাবা মা নজরদারি করতে পারে না, সেই জায়গা থেকে একজন স্টুডেন্ট কিভাবে নিজেকে মনিটরিং করা উচিত। রায়হান ভাই আমাকে শুনছেন? থ্যাংক ইউ কাশফিয়া। রায়হান ভাইয়ের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে উনি হয়তো শুনছেন না আমাদের। রায়হান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ। কাশফিয়ার প্রশ্নের উত্তর হ্যাঁ, যদি শুনতে আপনি পাচ্ছি ভাই। বলেন। আসলে প্রত্যেকটা, আমরা যখন আমরা যখন আমরা যখন স্কুল লাইফ শেষ করি, স্কুল লাইফ শেষ করার পর থেকেই আমাদের স্ট্রাগল লাইফ শুরু হয়। যে স্ট্রাগল লাইফ বলতে আসলে বোঝাচ্ছি যে হয় ইন্টারমিডিয়েটে স্বপ্ন থাকে যে ভালো একটা কলেজে ভর্তি হব, অথবা অনেকেই গ্রাম থেকে কলেজ শেষ করে স্বপ্ন থাকে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। তো স্কুল কলেজ গুলা গ্রামে আছে, বাট ইউনিভার্সিটি কিন্তু গ্রামে নাই। তখন প্রত্যেকটি স্টুডেন্টকেই, প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই কিন্তু তার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য তাকে শহরে পাড়ি জমাইতে হয়। তো পড়াশোনার জন্য সেখানে কিন্তু থাকে না, বাবা মা নজরদারি করে যে কি করতেছো। তো যেহেতু এখন টেকনোলজির যুগ, টেকনোলজি 90% মেয়ে কিন্তু মিথ্যা। সে নদীর ধারে বসে আছে, কিন্তু বাবা ফোন দিচ্ছে, সে বসে পড়তেছি। আলটিমেটলি কিন্তু বাবার সাথে সাথে বলে ঠিক আছে আম্মু, বাবা ঠিক আছে, বাবা তুমি পড়ো, এখন ডিস্টার্ব না করি। বাবা কিন্তু কনফিডেন্সের সহিত তাকে পড়ার জন্য
এক্সপাইরেশন দিয়ে ফোনটা রেখে দিল। বাট আলটিমেটলি আপনি একটু থিঙ্কিং করেন যে ওই ছেলে বা ওই মেয়ে সে তার নিজের বিবেককে কোশ্চেন করুক যে সেই সময় আসলে কি কাজটা করতেছিল। তো তারা মনিটরিং করতেছে বাসায় থেকে, তারা কন্টিনিউ খোঁজ খবর রাখতেছে কি খাইতেছে না খাইতেছে। এই সন্তান যদি তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলির সম্পর্কে তার যথেষ্ট আইডিয়া আছে, সে যদি জানে যে তার ফ্যামিলির কন্ডিশন কি, সে জানার পরে সে যখন শহরে থাকে তখন কিন্তু পরিবারের সাথে তার সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, তার পড়াশোনা, তার লাইফ, তার ক্যারিয়ার, আসলে সে কি তার বাবাকে ফাঁকি দিচ্ছে, সে কি তার মাকে ফাঁকি দিচ্ছে? অবভিয়াসলি না। ওই সন্তান তার নিজেকে ফাঁকি দিচ্ছে। বিকজ অফ সে ফাঁকি দেওয়ার কারণে একসময় তার লাইফটা ওখানে, তার ক্যারিয়ারটা ডিস্ট্রয় হবে। বাট একসময় বাবা মাকে তো আর বলতে পারবে না যে তুমি আমার জন্য কিছু করো নাই। এই জন্য স্টুডেন্ট লাইফে আমরা প্রত্যেকেই জানতে হয় মেসে থাকতে হয়। মেসের লাইফটা অনেক স্ট্রাগল লাইফ। এখানে ডিফারেন্ট শ্রেণীর মানুষ আসে। আমি আমার কথাই বলি, আমি যখন অ্যাডমিশন দেওয়ার জন্য রাজশাহীতে যাই, বাসায় তো অনেক খোলামেলা জায়গায় থেকে অভ্যস্ত। তো প্রথমে যে ম্যাচটা নিলাম সেখানে একটা রুমে 3 জন থাকতে হয়। আলটিমেটলি ওই রুমে প্রথম দিন ওঠার পরে খুব মন খারাপ যে কেমনে সম্ভব একটা রুমের মধ্যে 3 জন থাকবো। এরপর যে খাবার দিছে ওই খাবার দেখে তো আরো বেশি মন খারাপ। প্রতিদিন দিন গুনতাম যে কবে বৃহস্পতিবার আসবে, মানে বৃহস্পতিবার আসলেই বাসায় যাব। বাট ডে বাই ডে ওই খাবার, ওই পরিবেশ এমনই ভালো লেগে গেল, আস্তে আস্তে কিন্তু আর বাসার খাবার ভালো লাগে না, মেসের খাবারের। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন যে বাংলাদেশের 90% ছেলে মেয়ের ক্যারিয়ার ডেভেলপ হয়েছে ম্যাথ থেকে। এমন 2-4 জনের এক্সাম্পল দেন তো যে নিজের বাসায় থেকে ডাক্তার হয়েছে, নিজের বাসায় থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, নিজের বাসায় থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে। যদি কাউকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে চান্স বা পড়াশোনা করে, ম্যাক্সিমামের স্ট্রাগল লাইফটা শুরু হয় ম্যাথ থেকে। তো সেক্ষেত্রে তার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অবশ্যই তাকে তার নিজের প্রতি সদয় দৃষ্টি থাকতে হবে, তার বাবা মার প্রতি ভালোবাসা থাকতে হবে, তাদের স্নেহের সহিত দেখতে হবে, তারা যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য যে পেমেন্ট গুলা করতেছে সেটাকে অনেস্ট ওয়েতে তাদেরকে খরচ করতে হবে। যদি পারে কিছু সেভিংস করে যদি তাদেরকে বলে যে না 6,000 টাকা লাগে, 5,000 খরচ হয়েছে, তারা কিন্তু অনেক বেশি খুশি হবে। আর লাগবে 3,000, নিচ্ছে 10,000, তাও তারা দিচ্ছে। বাট এট দ্য এন্ডিং পজিশনে যায় যদি তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারে, তখন দেখবেন যে তাদের সবচেয়ে বেশি মানিজ্য চলে যায় সেই তার সেই গ্রামে। এই জন্য বাবা মার নজরদারি থ্যাংক ইউ। থাকবে, বাবা মা। থ্যাংক ইউ রায়হান ভাইয়া চমৎকার আলোচনার জন্য। কাশফিয়া জাফরানের প্রশ্নে আমি জাস্ট একটু অ্যাড করব। চমৎকার প্রশ্ন করেছেন কাশফিয়া জাফরান। আমি জাস্ট একটু বলবো, সেটা হলো আপনি নিজেকে কিভাবে মনিটরিং করবেন তার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আপনি একটা রুটিন করে নেবেন, আপনার ডেইলি রুটিন। আপনি ওই রুটিনের অনুগত হয়ে থাকবেন, কাউকে কিছু বলা দরকার হবে না। আপনার যে একটা ডেইলি রুটিন থাকবে, আপনি আর্লি মর্নিং এ উঠবেন, আপনি হয়তো নামাজ পড়বেন বা আপনি আপনার প্রার্থনা করবেন। তারপরে আপনি যা যা কাজগুলো আছে আপনি ঘুম থেকে ওঠা পর্যন্ত, ঘুমানো যাওয়া পর্যন্ত আপনি একটা সুন্দর রুটিন করে থাকবেন। এবং আপনি নিজেকে শুধু এটাই বলবেন যে রুটিনটাই আমাকে ফলো করতে হবে, দেন আপনি অটোমেটিক্যালি একটা অভ্যাসে পরিণত করবেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ কাশফিয়া সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদেরকে মনিসার একটা প্রশ্ন করে রেখেছেন, আমি এটা নিয়ে যেতে চাই, পরে প্রশ্নটা নিচে চলে যাবে। মুনিসার বলেছেন প্রাচুর্যের মধ্যে লেখাপড়া এবং কষ্টের মধ্যে লেখাপড়া, দু শ্রেণীর মধ্যে কারা যথার্থ মানুষ হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি, বা দুই শ্রেণীর মধ্যে আচরণগত পার্থক্য হয় কিনা আপনার দৃষ্টিতে কি মনে হয়? থ্যাংক ইউ মনি স্যার। আসলে আমার খুব প্রিয় একজন মানুষ, আর যার অনুপ্রেরণা, যার ইনভাইটে আজকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছি। তো স্যার আপনিও ভালোভাবে জানেন, আপনি যদি একটা ইউনিভার্সিটির দিকে খেয়াল করেন, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি খেয়াল করেন, তো সেখানে দেখবেন 80% যারা হচ্ছে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা ইউনিভার্সিটি লাইফে স্টাডি করতেছে। বিকজ অফ তাদের একটাই স্বপ্ন থাকে যে আমাকে বাই হোক অর বাই কুক কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে হবে। আর যারা আমাদের অনেক উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের অপশন আছে দুইটা। তারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবে, অ্যাডমিশন দেওয়ার পরে তারা থিঙ্কিং করে যদি চান্স না পায় তাহলে তো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বাপের অর্থবিত্তের কোনো সমস্যা নেই, সেখানে তারা ভর্তি হয়ে যাবে।
বাট এই কষ্টের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে তাদের কিন্তু ওই অপশনটা বন্ধ। হয় তাকে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তে হবে, অথবা তাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে হবে। এই জন্য এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু বাই স্ট্রাগল করে তারা অনেক করে, স্টাডি করার কারণে দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তৈরি করে। আরেকটা কথা বলছেন যে দুই শ্রেণীর মধ্যে আচরণগত কি পার্থক্য হয় বলে আপনার দৃষ্টিতে মনে হয়? তো আমার রাজশাহীতে থাকা 9 বছর, এই 9 বছরে দেখছি যে আপনার পকেটে যদি কোনো টাকা না থাকে আপনার খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ বর্তমান যুগে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই হচ্ছে মাদকাসক্ত। তো যারা অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাকে সীমিত পরিমাণ পেমেন্ট করা হয়। সেই পেমেন্ট থেকে সে নিজে প্রতি মাসের খরচ চালাবে, না সে আদার্স কোনো এক্সপেন্স বিয়ার করবে। বাট উচ্চ মধ্যবিত্ত যে ফ্যামিলির সন্তানগুলা, তাদের আচরণগত, তাদের লাক্সারিয়াস লাইফ লিড করার প্রবণতা আছে। তারা খারাপ পথের নেশাগ্রস্ত দিকে প্রবণতা অনেক বেশি হচ্ছে। এটা আমাদের সমাজ ব্যবস্থায় এখন ডে বাই ডে রাইজ করতেছে। বাট সব উচ্চবিত্তরাই যে খারাপ তা কিন্তু না। ওদের মধ্যে যারা তাদের নিজেকে সেটেল করার জন্য, তাদের মাইন্ডকে সেট আপ দেওয়ার জন্য, তারা নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য হার্ড অ্যান্ড সোল স্টাডি করতেছে, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটিতে পড়াশোনা করতেছে। বাট কিছু শ্রেণী আছে যাদের ওই যে যাদের হচ্ছে অপশন দুইটা, যে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স না হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই কি করবে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করবে। চমৎকার। থ্যাংক ইউ মনি স্যার সুন্দর প্রশ্ন করার জন্য, এবং থ্যাংক ইউ রায়হান হোসেন ভাইকে সুন্দরভাবে আলোকপাত করার জন্য। এবং ডেফিনেটলি এখানে আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। এটাই যদি ব্যাখ্যা হয়, এটাই যদি প্রকৃত অবস্থা হয়, তাহলে আমরা বাবা মারা নিজের অর্থ সামর্থ্যকে বাড়ানোর জন্য সন্তানের দিকে খেয়াল না করে, পরিবারকে সময় না দিয়ে, এত বৃত্তের পিছে দৌড়িয়ে আসলে আমার সন্তানকে আসলে ভালো করছি নাকি খারাপ করছি, এই জায়গা থেকে বাবা মা হিসাবে আসলে সন্তানকে কতটুকু সময় দেওয়া উচিত, পরিবারকে কতটুকু সময় দেওয়া উচিত, প্রফেশনাল লাইফ এবং পারিবারিক লাইফ বা লাইফ সাইকেল ব্যালেন্স করলে সন্তানের জীবন ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, বা এই বিষয়ে আপনি কিভাবে জিনিসটা চিন্তা করেন রায়হান ভাই? ওকে, থ্যাংক ইউ ভাই। দেখেন, একটা জিনিস না বললেই না। আপনি যদি একটু শহরের স্টুডেন্টদের দিকে লক্ষ্য করেন, তো সেখানে ছাত্রছাত্রীর চাইতে বেশি অ্যাক্টিভ হচ্ছে গার্ডিয়ান। ক্লাস 1 এর অ্যাডমিশন, ক্লাস 3 এর অ্যাডমিশন, ক্লাস 6 এর অ্যাডমিশন, তো তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বাচ্চাকে নিয়ে এই টিচার, ওই কোচিং, সারা দিন দৌড়াইতেছে। এই ছেলেরে তার মেন্টাল একটা প্রেসার, মানে টাকা দিয়ে মেধা কেনার মতো একটা অবস্থান, যে 1 মার্ক কম পাইছে কেন, কেন 1 মার্ক কম পাইছে এর জন্য আর একটা টিচার দিচ্ছে। তো এটা কিন্তু অনেক আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু একটা গভর্নমেন্ট স্কুলে চান্স পাওয়া অনেক টাফ একটা ব্যাপার, তো সেক্ষেত্রে এটাকে আমি অনেক পজিটিভলি থিঙ্কিং করি, পজিটিভলি নেই আর কি। তো আপনি দেখেন এই মেয়ে যখন এসএসসি পর্যন্ত ব্যাপক গাইডলাইন্স করে বাবা মা, বাচ্চা কোচিং এ ঢুকছে, মা বাইরে বসে আছে অথবা বাবা বাইরে বসে আছে, কোচিং শেষ করছে, ওখান থেকে আরেকটা প্রাইভেটে নিয়ে যাচ্ছে। যখনই সে এসএসসি পাশ করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ছোটটাকে এবার গাইডলাইন্স করে, বড়টাকে ছেড়ে দেয়। তো আমার কোশ্চেন হচ্ছে, আমার অবস্থান থেকে আমি বলতেছি, এই সমস্ত বাবা মাকে বলবো, আপনার সন্তানকে যদি প্রপার হইতে ভালো জায়গায় নিতে চান, তোকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ধরে রাখ। যখন এসএসসি তে ছেড়ে দিয়ে জুনিয়রটাকে আবার নিয়ে বেড়াচ্ছে আর ওটাকে ইন্টারমিডিয়েট ছেড়ে দিচ্ছে, তখন ও তো মনে করে যে এবার একটা সুযোগ পাইলাম। 10 বছর ধরে, 5 বছর ধরে আহ, বাবা মা ছাড়া কোথাও যেতে পারি নাই। ইন্টারমিডিয়েটে দেখবেন এই সমস্ত স্টুডেন্ট সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট করে। এবং কোথাও এবং ওই বাবা বলে যে এই সন্তানের পিছনে জীবনে এত টাকা ব্যয় করলাম, এত সময় ব্যয় করলাম, বাট তুই কিছুই করতে পারলি না। ওই অমুকের বাবা রিক্সা চালায়, অমুকের বাবা দিন মজুর, সে তার সন্তানের পিছনে 1 মিনিট সময় ব্যয় করে নাই, বাট সে ভালো একটা ইউনিভার্সিটিতে বা ভালো প্রতি একটাই কথা থাকবে যে
অবশ্যই আপনি ইন্টারমিডিয়েট পর্যন্ত চালাই নেন, এরপরে guidelines করেন, তারপরে সে যদি একটা ভালো জায়গায় ভর্তি হয়ে যায় তখন থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া। উনি বলতে চাচ্ছিলেন যে আপনার সন্তানকে এইচএসসি পর্যন্ত যদি খুব বেশি যত্ন এবং কেয়ারের মধ্যে রাখেন এবং ইন্টারমিডিয়েটে যদি আপনি তাকে একটু ছেড়ে দিয়ে দেন, তাহলে সেই সন্তানের বকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সেই কারণে ইন্টারমিডিয়েট খুবই ক্রিটিক্যাল একটা সময়, এবং যে কোনো সন্তানের জন্য এটা এমনই একটা সময় যে সময় যদি সঠিক মূল্যায়ন হয় তাহলে তার জীবনটা তার একটা পয়েন্টে চলে যেতে পারে। আর যদি সঠিক মূল্যায়ন বা সঠিক কেয়ারিং না হয় তাহলে এই ইন্টারমিডিয়েটের কারণে তার জীবনের দাঁড় অনেক বেশি নেগেটিভের দিকে বা অন্যদিকে চলে যেতে পারে। সেই কারণে প্রতিটা বাবা মাকে অবশ্যই 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 সব ক্লাসেই যত্ন রাখতে হবে, ইন্টারমিডিয়েটে তো অবশ্যই রাখতে হবে। এবং ইন্টারমিডিয়েটে যত্ন না রাখলে তো সে অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই বকে যাওয়ার প্রচন্ড সম্ভাবনা রয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন রাখতে পারেন। আপনাদের প্রশ্ন এবং আপনাদের মতামত আমরা আমাদের জন্য পাথেয়, এবং আমরা আপনাদের প্রশ্নকে খুবই গুরুত্ব দিয়ে থাকি এবং আপনাদের প্রশ্ন থেকে আমরা আলোচনা করতে চাই। যদি আপনাদের প্রশ্ন না থাকে তবে আমরা আমাদের টপিকে আলোচনা করতে চাই। তাই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়, প্রতিটা ঘরে বাবা মা এবং সন্তানের ভিতরে সম্পর্কটা হোক এমন সুন্দর বোঝাপড়ার, যে সম্পর্কের মধ্যে দিয়ে আমরা আমরা যেন বাবা সন্তানকে তার সবচাইতে সর্বোচ্চ ভালো জিনিসটা দিতে পারে এবং সন্তান যেন তার ভালো জিনিসটার মান রক্ষা করে তার জীবনটাকে বিকশিত করে একটা পরিপূর্ণ মানুষ হতে পারে। তো সেই কারণে আমাদের এই আড্ডা আজকে যুক্ত আছেন রায়হান হোসেন ভাইয়া। উনি অনেক কষ্ট করে অনেক 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 চ্যালেঞ্জ এবং অনেক অনেক বাধা অতিক্রম করে উনি ছাত্র জীবনে পড়াশোনা করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এবং উনি বলেছেন উনি শুরু থেকেই ওনার জীবনের অনেক স্ট্রাগলের মাধ্যমে নিজের খরচ নিজে বহন করেছেন এবং উনি কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এখন উনি তার অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে এসেছেন। উনি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করার মাধ্যমে তার পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসছেন। এবং যে আলোচনা আমরা করছিলাম যে বাবা মা হিসেবে যদি আমরা সন্তানকে অতিমাত্রায় টাকা পয়সা দিয়ে দেই, যে কথা আমাদের রায়হান হোসেন ভাই বলছিলেন যে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচে বা বাড়ির বাইরে চলে গেলে সন্তানরা অতিমাত্রায় টাকা পাওয়ার ফলে বকে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। সন্তানের কাছে যদি লিমিটেড বা নিয়ন্ত্রিত টাকা থাকে তাহলে তার হাতে খারাপ কোনো দিকে যাওয়ার বা এক্সট্রা কোনো কিছু করার অপশনটা খুবই কম। আর যদি টাকা বেশি থাকে তাহলে অটোমেটিক্যালি সে অনেক দিকে যাওয়ার সম্ভাবনা তার বেড়ে যাবে। তো আমরা আড্ডা দিচ্ছিলাম আজকের অতিথি রায়হান হোসেন ভাইয়ের সঙ্গে। রায়হান হোসেন ভাই কানেক্ট করতে পেরেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া। একটু টেকনোলজিক্যাল কারণে আমরা আপনাকে মিস জি করছি। আমাদের মনিষায়া আরেকটা প্রশ্ন করেছেন, উনি বলেছেন ব্যক্তিগতভাবে আপনি কি নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজে বের করা পছন্দ করেন কিনা? যদি করেন, আমার কথা হলো যে সেটা কিভাবে আসলে করা যায় বা কিভাবে করা যেতে পারে বাবা মা হিসাবে বা ছেলে মেয়ে হিসাবে এই পরিবারের সম্পর্কগুলোর ভিতরে এই নেগেটিভিটি বা পজিটিভিটির প্রভাবটা আসলে কেমন, যদি একটু আলোকপাত করেন রায়হান ভাইয়া। থ্যাংক ইউ মনির স্যার। আসলে আমি ব্যক্তিগতভাবেই বলতেছি যে নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজে পাই। আসলে আমরা দেখেন নো বলে অভ্যস্ত, বাট আপনাকে মনে রাখতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে নো এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে নেক্সট অপরচুনিটি। তো আমরা যদি বারবার ব্যর্থ হই, বাট এই ব্যর্থতার পরে কিন্তু সফলতার ব্যর্থতা না। একটা কথা চিন্তা করেন যে প্রত্যেক ব্যক্তিরই পিছনের কিন্তু গল্পগুলো কিন্তু হচ্ছে ব্যর্থতা থেকে সফলতার দিকে আসছে। তো আমি এটা মনে করি যে নেগেটিভিটির মধ্যে পজিটিভ খুঁজে বের করতে হবে। আর পজিটিভ অ্যাটিটিউড অবশ্যই থাকতে হবে। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। আপনি আমরা নেগেটিভ একটু ফার্স্টেই আমি বলছিলাম যে আসলে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমরা জন্মের পর থেকেই না শব্দ শুনতে শুনতে এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে, আজকে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আগে নেগেটিভটা থিঙ্কিং করি। যাকে আমি যদি আপনাকে বলি যে অমুক একটা প্লেস অনেক সুন্দর, সেখানে যাওয়া দরকার, দেখবেন আগে সেখান থেকে আমাদের একটা নেগেটিভ থিঙ্কিং আসতেছে। বা আপনি একটা বিজনেস করার চিন্তা ভাবনা করতেছেন, সেখানে যদি দেখবেন প্রথমে কিন্তু আমরা লসের চিন্তা করি, রিস্ক না নিয়ে কিন্তু আগে লসের চিন্তা করি। তো এই জন্য নোর অ্যাব্রিভিয়েশন হচ্ছে নেক্সট অপরচুনিটি। তো এই নেক্সট অপরচুনিটি হতে পারে আপনার জীবনের অনেক লাইফ চেঞ্জের একটা
সফলতার প্রান্ত। আরেকটি কথা বলছেন, খুঁজে বের পছন্দ করেন বা করেন না। অবশ্যই আমি নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি খুঁজে বের করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। থ্যাংক ইউ রায়হান ভাই। এবং এই বিষয়টা পরিবারে আসলে বাবা মা কিভাবে এটাকে প্র্যাকটিস করবে এবং বাবা মা এই গুণটা কিভাবে সন্তানের ভিতরে ইনহেরিট করতে পারবে, আহ, তখন বাবা মাকে কেমন আচরণ করতে হবে যেন সন্তানও এই জিনিসটা খুঁজে পেতে পারে, সেই বিষয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন। ওকে, থ্যাংক ইউ। আসলে বাবা মা তো বাবা মাই, তারা কখনোই সন্তানের খারাপ চান না এবং খারাপ কোনো কিছু মনোভব করেন না। তারা তাদের পজিশন থেকে তারা বিভিন্নভাবে সন্তানদেরকে উপদেশ দিতে থাকে। হয়তো সেই উপদেশটা তার কাছে 100% ওকে মনে হয়, বাট প্রচলিত সমাজ ব্যবস্থা বলেন, এরপরে পারিপার্শ্বিক অবস্থার কাছে দেখা যাচ্ছে যে, সাপোজ মনে করেন যে একটা বাবা বা একটা মা সে সন্তানের জন্যই কিন্তু চিন্তা করতেছে তার ফিউচার নিয়ে, বা সে কথাটা যদি ভুলও বলতেছে, বাট এজ এ ছেলে হিসেবে যদি বলি যে তোমার এই কথাটা ভুল হচ্ছে, বা তোমার এটা আসলে এটা না, এটা এরকম করলে বেটার হবে, তখন সে দেখবেন আপনাকে কোশ্চেনটা করবে যে তোর পেটে আমি জন্মগ্রহণ করছি না আমার পেটে তুই জন্মগ্রহণ করছিস। আলটিমেটলি সে কিন্তু বিষয়টা ভুল ব্যাখ্যা করতেছে, বাট আপনি যদি তারে ভুল ধরাই দেন, তখন দেখবেন আপনারা এই কোশ্চেনটাই করবে। তো তারা তার পজিশনে ঠিক আছে। তো সেখান থেকে বাবা মার আরো সচেতন হওয়া উচিত যে সন্তানের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যুগের পরিবর্তনের সাথে সাথে, টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে এই পড়াশোনারও পরিবর্তন আসছে। সেই সমস্ত বিষয়গুলো নজর রেখেই সন্তানকে গাইডলাইন্স করা উচিত। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ এবং সুন্দর আলোকপাত করার জন্য। আরেকটা বিষয় আমরা একটু আলোচনা করার জন্য মনীষ স্যার আমাদেরকে হাইলাইট করেছেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা সবকিছুর মধ্যেই সমালোচনা করতে পছন্দ করে, কিন্তু আমরা এটাও জানি যে ক্রিটিক্স আর হার্ড ওয়ার্কার, দে অলওয়েজ ইউজ ম্যাগনিফাইং গ্লাস টু ফাইন্ড ফল্ট। আপনার ব্যক্তিগতভাবে সমালোচনাকারীদেরকে আপনি কিভাবে গ্রহণ করেন, অথবা আমরা বর্তমান প্রজন্ম যারা আছে তারা আসলে ওকে, কিভাবে গ্রহণ করছে? ওকে, থ্যাংক ইউ মনির স্যার। আসলে দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু বিজনেস স্টাডিজে পড়াশোনা করা, মার্কেটিং ডিপার্টমেন্টে, তো বিজনেসের ভাষায় একটা কথা বলে আর কি, যে যে সমালোচনা করতে দেয় করে তার সমালোচনা করতে দাও। হয়তো ওই সমালোচনা করার এখনকার মানুষ অনেক সিনসিয়ার, দেখা যাচ্ছে আপনার নামে যদি সমালোচনা করে, তো প্রথমে মানুষ কিন্তু আপনাকে আগে খুঁজে বের করবে যে দেখি তো এই মানুষটা কেমন। তো আপনার হয়তো বা সেই ধরনের একটা বিজ্ঞাপন করার জন্য অনেক টাকা পয়সা খরচ হতো, বাট এই সমস্ত সমালোচকরা সমাজে আছে বিদায় দেন আপনার বিজ্ঞাপন করা লাগতেছে না, অটোমেটিক আপনার প্রচারটা তারা করতেছে। বাট যখন আপনার কাছে তারা প্রেজেন্ট হবে, মানে আপনার কাছে যাবে, আপনার বিহেভিয়ার প্যাটার্ন, আপনার সাথে কথা বলবে, তখন ওরা বুঝতে পারবে যে আসলে সে খারাপ না ভালো। তো সমাজে সমালোচনা না থাকলেও সেই দেশের স্বার্থে হোক, ব্যক্তিগত স্বার্থে হোক, আসলে প্রোগ্রেস করা যায় না। আজকে যদি আপনি আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় দেখেন, যে বাংলাদেশ ছাত্র অধিকার আন্দোলনের কিছু মানুষ তা কিন্তু বিভিন্ন সমাজ ব্যবস্থায় তারা দোষ ত্রুটি তুলে ধরতেছে, যে দেশকে এগিয়ে, কিন্তু সমালোচনা এক শ্রেণীর মানুষ করতেছে, এক শ্রেণীর মানুষ পজিটিভ। তো এই সমস্ত বাস্তবতাই বেশি ভালো গ্রহণযোগ্যতা পাই, যে সমালোচক না থাকলে সেই দেশ বা সেই ইনস্টিটিউট কখনোই প্রোগ্রেস করতে পারে না। কিন্তু সমালোচনা দুটো সেন্সেই দরকার, একটা হচ্ছে আপনার প্রচার হবে, আর সেকেন্ডলি হচ্ছে আপনি প্রোগ্রেস করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রেহান ভাই। এবং মনির স্যার আরেকটা বিষয়ে আলোকপাত করতে বলেছেন, সেটা হলো আমাদের সমাজের অবক্ষয়ের পিছনে কি ল্যাক অফ মোরাল ভ্যালুজ একমাত্র কারণ, নাকি আরো অন্য কোনো কারণ আছে বলে আপনি মনে করেন? কেন আমাদের চারপাশে এত সামাজিক অবক্ষয় হচ্ছে? এবং আমি আরেকটু অ্যাড করে বলবো যে সেক্ষেত্রে বাবা মার আসলে কি ভূমিকা রাখা উচিত? আসলে সমাজের অবক্ষয়ের অন্যতম কারণই হচ্ছে কি নৈতিক অবক্ষয়। সেই জাতির বিবেক বুদ্ধি আত্মসংযমের যদি ঘাটতি থাকে, তো সেই জাতি কখনোই ডেভেলপ করতে পারে না, এটা কখনোই সম্ভব না। তো এটা হচ্ছে অন্যতম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের দেশে যারা পলিটিক্স করছে, আপনি যদি সেই 90 দশকের আগ থেকে দেখেন, তো তারা হচ্ছে দেশের স্বার্থে পলিটিক্স করছে।
নট নিজের স্বার্থে। বাট বর্তমান পলিটিশিয়ানদের অবস্থানগুলো আপনি দেখবেন, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত, জাসদ হোক, এরা কিন্তু দেশের স্বার্থে না, নিজের স্বার্থে পলিটিক্স করতেছে। একটা মানুষের নৈতিক অবক্ষয় এত নিম্নমানের হয়ে গেছে যে তার নিজের উন্নতি সাধনের জন্য দেখবেন যে একটা পরিবার একটা মানুষকে ধ্বংস করে ফেলতেছে, মানুষকে মেরে ফেলতেছে। একজন মানুষ হিসেবে একটা মানুষের থেকে টাকা নেওয়ার জন্য মানুষকে মেরে ফেলতেছে। আর এগুলার মূল রিজল্ট হচ্ছে কি আপনার নৈতিক অবক্ষয়। এক্স্যাক্টলি, আমি ঠিক এই জায়গাতেই আপনাকে আরেকটু আলোকপাত করতে বলবো। তাহলে বাবা মা হিসেবে আমাদের কি রোল থাকবে যেন আমাদের সন্তানরা যেন নৈতিক বোধ সম্পন্ন মানুষ হয়, তারা যেন এই অবক্ষয়ের মধ্যেও মানবিক মানুষ হয় এবং নীতিবান মানুষ হয়। ওকে, থ্যাংক ইউ। আসলে আপনি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, প্রত্যেকটা মানুষ যদি তার পরিবারকে কন্ট্রোল করতে পারে, প্রত্যেকটা ফ্যামিলির কর্তা যদি তার পরিবারকে কন্ট্রোল করতে পারে, তাহলে দেখবেন এদেশে পুলিশ প্রশাসন দরকার হবে না। আপনি যদি আপনার পরিবারের রাজা হন, আপনার কে অনুসরণ করে যদি আপনার, তাহলে দেখবেন আপনার ওই পরিবারে যত সন্তান সন্ততি আছে তারা কখনোই নৈতিক অবক্ষয়ের মধ্যে যাবে না, তারা কখনোই খারাপ কাজে হবে না। তাহলে সে দেশে দেখবেন অটোমেটিক ডেভেলপটা আসবে। তাহলে বাবা মা হিসেবে আমার মনে হয় প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, নৈতিক মূল্যবোধ তৈরি করা। আর নৈতিক মূল্যবোধ তৈরি করলে যখন তার বাবা মারও সুনাম থাকবে। আর নৈতিক অবক্ষয় ঘটলে সন্তানের কারণে বাবা মা যদি কনসিয়াসলি তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, নৈতিক মূল্যবোধ শিখাইতে পারে, তাহলে এই সমাজ ব্যবস্থা একদিন অনেক উন্নতি হবে। চমৎকার রায়হান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। কাশফিয়া জামান আরেকটা প্রশ্ন রেখেছেন আমাদের জন্য। উনি জানতে চাচ্ছেন স্টুডেন্ট লাইফ থেকে কি করে একজন স্টুডেন্ট স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারে, ভাইয়া যদি একটু আলোকপাত করেন। ওকে, থ্যাংক ইউ। আসলে উম, যখন একটা ছাত্র বা ছাত্রী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তখন হয়তো তাকে সপ্তাহে 4 দিন অথবা 5 দিন ক্লাসে অ্যাটেন্ড করতে হয়। হয়তো সকাল শিফট অথবা বিকেল শিফট। তার মানে সেখানে একটা স্টুডেন্টদের জন্য হিউজ টাইম থাকে। বাট আপনি ভালোভাবে খেয়াল করবেন, আপনি যখন কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো কলেজে পড়াশোনা করেন, পাশাপাশি যদি আপনি কিছু করতে চান এবং এটা যদি আপনার বাবা মা শুনে বা জানে, তখন দেখবেন আপনার প্রতি তারা অনেক চড়াও হয়। যে তোমাকে কি আমি টাকা পয়সা দিচ্ছি না, তুমি পড়াশোনার পাশাপাশি কাজ করতেছো, তোমার পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। আলটিমেটলি পড়াশোনার পাশাপাশি যদি এই ছেলেমেয়েরা কিছু করে, তাহলে প্রথম শর্ত হচ্ছে সে অনেক ব্যস্ত থাকবে, সে খারাপ কাজে পাও বাড়াবে না, খারাপ কাজ করার কোনো সময় পাবে না। দ্বিতীয়ত, সে যে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকলে সেটা রিমুভ করতে পারবে। আবার দেখেন, এই বাবা মাই যখন তার সন্তানকে দেশের বাইরে পাঠানোর জন্য চিন্তা করে, যে সাপোজ আমার ছেলেকে সুইডেনে পড়াবো, আমেরিকায় পড়াবো, অস্ট্রেলিয়ায় পড়াবো, চায়নাতে পড়াবো, তখন এই বাবা মাই দেখেন, যে বাবা মা দেশে পড়াশোনার পাশাপাশি কিছু করতে দেবে না, কারণ এই বাবা মাই কিন্তু কোশ্চেন করে, বাবা, আমার ছেলে যদি দেশের বাইরে যায়, পড়াশোনার পাশাপাশি কি পার্ট টাইম কোনো কাজ করার সুযোগ আছে? তার মানে দেখেন, দেশে তাকে কিছু করতে দিবে না, বাট বিদেশে যাই কিন্তু পার্ট টাইম যদি কোনো সুযোগ থাকে, অন্তত সে তার নিজের টাকায় নিজের জন্য পড়াশোনা করতে পারে। সে বাসায় কোনো টাকা পাঠানোর দরকার নাই, কিন্তু সে নিজের টাকা জন্য নিজে পড়াশোনা করতে পারে। তো এদিক দিয়ে আমি বলবো যে প্রত্যেকটা বাবা মার উচিত যে আগে তাকে খোঁজ নেওয়া, যে তার ছেলে বা তার মেয়ে যে ইনস্টিটিউটে, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, সেখানে ক্লাস কতদিন হয়, সপ্তাহে কয় ঘন্টা ক্লাস হয়, সে কতটা টাইম ফ্রি থাকে, এই ফ্রি টাইমের মধ্যে সে কতটুকু ওয়ার্ক করলে তার নিজের লাইফটাকে সুন্দরভাবে লিড করতে পারবে, নিজের ফিনান্সিয়ালি ক্রাইসিস যদি থাকে সেটাও ওই সন্তান রিমুভ করতে পারবে। আর যেহেতু এখন টেকনোলজিক্যাল যুগ, এখন তো ইনকাম করা আর অনেক সহজ হয়ে গেছে। এখন একটা ছেলে বা একটা মেয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারে। অথবা দেখবেন এখন ই কমার্সের যুগ, এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করার অনেক মাধ্যম আছে, যে মাধ্যম থেকে যদি কোনো ছেলে কনসিয়াস থেকে একটা ইনকাম করে করতে পারে। এই জন্য এই অপশন গুলাকে কাজে লাগাইতে হবে। থ্যাংক ইউ কাশফিয়া জাফরান সুন্দর প্রশ্ন করার জন্য, এবং থ্যাংক ইউ রায়হান ভাইয়াকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমাদের শারমিন শিএফা বলেছেন যে ভাইয়ার সবসময় অনেক কথা শুনি এবং ভাইয়ার
কথা অনেক ভালো লাগছে এবং ভাইয়ার জন্য মঙ্গল কামনা করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন, চমৎকার। এবং আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি ভাইয়া, একদম শেষের দিকে আমি দুটো তিনটা জিনিস আপনার কাছ থেকে একটু জানতে চাই। প্রথমত হলো যে আমরা দেখে থাকি যে অনেক বাবা মা সন্তানের জন্য অনেক ভালো কিছু করার চেষ্টা করেন এবং অনেক ক্ষেত্রে সন্তানের জন্য তার জীবনের সবকিছুই দিয়ে যান। তারপরেও বাবা মা কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় বা বাবা মা যখন তাদের বয়সকাল আসে, বাবা মা যখন নির্ভরশীল হয়ে যায় এবং সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান যখন বাবা মাকে একটু টেক কেয়ার করার সুযোগ তৈরি হয়, বাবা মা কিন্তু সেই সময় সন্তানের যতটুকু টেক কেয়ার পাওয়ার কথা ততটুকু টেক কেয়ার পান না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সন্তান অথবা বাবা মাকে বৃদ্ধাশ্রমে সন্তান রেখে আসে। সো এই যে বাবা মা এত কষ্ট করে সন্তানকে মানুষ করলো, বাট শেষ বয়সে এসে সন্তান বাবা মাকে ন্যূনতম সম্মান দিল না, শ্রদ্ধা ভাবে কথা বললো না, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসতো। এবং এরা অনেক ভালো ভালো পরিবারে এই ধরনের ঘটনা ঘটে থাকে, আমরা বিভিন্ন পত্রিকায় নিউজে দেখে থাকি। তো আপনার পরামর্শ হলো যে প্রথমত প্রশ্ন হলো যে এই দায়টা আসলে কার, এই ভুলটা ছিল কার? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো পরিবারেই এইরকম সিচুয়েশন চাই না, তাহলে সন্তানকে ছোটবেলা থেকেই কিভাবে মানুষ করলে কোনো সন্তান বাবা মাকে আলাদা করার চিন্তা কখনো করবে না? একটু যদি আলোকপাত করেন। ওকে, থ্যাংক ইউ ভাই। আসলে আমি ফার্স্টে একটা কথা বলছিলাম যে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় বাবা মা বৃদ্ধাশ্রমে কেন যাচ্ছে। আপনি একটু যদি তার প্রিভিয়াস হিস্ট্রিটা খেয়াল করেন, যে সাপোজ মনে করেন যে আপনার মেয়েকে আপনি একটা বিয়ে দিয়েছেন, কারণ আপনিও একটা পরিবারে বিয়ে করছেন। তা আপনার মেয়েকে যে পরিবারে বিয়ে দিয়েছেন সেখানে দেখবেন যে তারা তার শ্বশুর শাশুড়ির সাথে অনেক ভালো বিহেভ করে না। আবার দেখা যাচ্ছে নিজের বাবা মাকে সাথে তারা অনেক ভালো বিহেভ করে। And মা যখন শাশুড়ি হয়ে যায় তখন তাদের কাছে এটা বার্ডেন মনে হয়। কারণ আপনি আপনার শাশুড়ি বা আপনার সেই আম্মার সাথে যে ধরনের বিহেভ করতেছেন, আলটিমেটলি দেখবেন আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ হন, আপনার সন্তানরা যখন বিয়ে করে, আপনার সন্তানের পরিবারে যখন এই ধরনের বউ আসে, তখন দেখবেন যে তার সাথে কিন্তু সেম প্যাটার্নে বিহেভ। আপনি তার প্রিভিয়াস হিস্ট্রি থেকে কিন্তু এই জিনিসগুলো, অর্থাৎ আপনি যদি কারোর সাথে ভালো বিহেভ করেন, আপনি যদি তাকে সেই পরিবারে মেনে নিতে পারেন, আপনি নিজের সন্তানের মতো, নিজের মেয়ের মতো যদি দেখতে পারেন, তাহলে আলটিমেটলি এই ধরনের প্রবলেম গুলা ক্রিয়েট হয় না। আর প্রাচীন ব্যবস্থায় ছিল যে হচ্ছে পরিবারে যেন পুত্র সন্তান হয়, মানে কন্যা সন্তান হইলে তারা কিন্তু অনেক নারাজ হতো, মন খারাপ হতো, যে কন্যা সন্তানকে সমাজের বার্ডেন মনে করা হতো। তো এই পুত্র পুত্র সন্তানরাই কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনার দেখেন বাবা মাকে বেশি বৃদ্ধাশ্রমে রাখে, যাদেরকে অনেক বেশি আশা প্রত্যাশা নিয়ে মানুষ করা হচ্ছে, যাদের প্রতি অনেক এক্সপেকটেশন থাকে। হয়তোবা সেটা তার বৌমার কারণে হতে পারে বা ছেলের কারণে হতে পারে। এই ধরনের এই রিসেন্ট সমাজ ব্যবস্থায় কিন্তু এই ধরনের অবস্থানগুলো তৈরি হচ্ছে। তো এটা আসলে কোনো ক্রমে কাম্য না। তো এই এই সমাজ ব্যবস্থায় যদি আপনি এগুলো রিমুভ করতে চান, রিমুভ করার প্রথম শর্ত হচ্ছে যে বাবা মাকে যতটা কনসিয়াস হইতে হবে, সচেতন হতে হবে তার ছেলে মেয়ে মানুষ করার ক্ষেত্রে। সেম সন্তানকেও তার বাবা মার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। যে একটা সন্তানের জন্য এটা লজ্জাজনক। আমরা এর আগে অনেক পত্রিকায় দেখছি যে ছেলে ম্যাজিস্ট্রেট, তার মা তার বাবা বৃদ্ধাশ্রমে থাকে। ওই ছেলে ম্যাজিস্ট্রেট হচ্ছে যে গলায় দড়ি দিয়ে মরা, এমন মনে হয় যে সবচেয়ে ওর জন্য হচ্ছে মঙ্গলজনক একটা কথা হল যে সে থাকে অনেক ভালো একটা পরিবেশে, তার বাবা যে তার জন্ম দিছে সেই বাবা মা থাকে হচ্ছে বৃদ্ধাশ্রমে। এটা ছেলের জন্য কিন্তু অনেক অপমানজনক একটা ব্যাপার। আবার হয়তো বা ওই বাবার কোনো ভুলের কারণেই হয়তো তাকে সেখানে যেতে হয়েছে। তো সমাজ ব্যবস্থায় আসলে এটা কোনো ক্রমেই কাম্য না, এদিকে বেরিয়ে আসা উচিত। এবং গভর্নমেন্টকে একটা প্রপার স্টেপ নেওয়া উচিত, যে গভর্নমেন্টের একটা রুলস রেগুলেশনস এর মধ্যে যদি এই সমাজ ব্যবস্থাগুলো থাকে, তা আমার মনে হয় এই সমাজ ব্যবস্থায় একদিন কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া। আপনি হয়তো জানেন যে আমাদের গভর্নমেন্ট অলরেডি এটা নিয়ে একটা আইন পাস করেছে যে এখন বাবা মার ভরণ পোষণ দেওয়া বাধ্যতামূলক। এবং কোনো সন্তান যদি বাবা মাকে ভরণ পোষণ না দেয়, বাবা মা কিন্তু সন্তানের নামে কেস করতে পারে। থ্যাংক ইউ, খুব ভালো একটা আইন করেছে। আমরা একদম শেষে চলে এসেছি। কাশফিয়া আরেকটা জিনিস জানতে চেয়েছেন আপনার বাবা কাছ মা থেকে। আসলে জি বলেন।
আশফিয়া জানতে চেয়েছেন আপনার বাবার স্বপ্ন Okay, পূরণের জন্য আপনি কি করবেন, বা আপনার বাবার স্বপ্ন, বাবার জন্য আপনার ওকে, থ্যাংক স্বপ্ন ইউ। কি? আসলে থ্যাংক ইউ। আসলে আমার তেমন কোনো এক্সপেকটেশন নাই। তবে আমার লাইফে একটাই স্বপ্ন, যে নিজের টাকা দিয়ে বাবাকে হজ করাবো, চমৎকার, নিজের চমৎকার, ইনকাম করা টাকা অসাধারণ। দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা সবাই দোয়া করছি যেন আপনার বাবা আপনার আপনার হালাল ইনকামের মধ্যে দিয়ে অতি সত্বর হজ করে আসতে পারেন, এবং আপনার বাবা সুস্থ সবল থাকতেই যেন হজ করে আসতে পারেন, এবং আপনাদের সবার জন্য, আমাদের জন্য যেন উনি দোয়া করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং শেষ প্রশ্ন হিসেবে আমি একটা প্রশ্ন নিতে চাই। মনি স্যার বলেছেন সরকারি চাকুরি নাকি উদ্যোক্তা, কোনটা আপনার কাছে অধিক প্রিয় এবং কেন? আসলে আমি উদ্যোক্তা হইতে অনেক বেশি পছন্দ করি, হয়তো চাকরি, বাট সমাজের জন্য তেমন কিছু করতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাইয়া, চমৎকার আলোকপাত করার জন্য। টেকনিক্যাল কারণে এবং এবং টেকনোলজির কারণে আজকে রায়হান ভাইয়ের সাথে আমাদের বারবার সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। রায়হান ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, বলেন। already আমি উদ্যোক্তা, আমার উদ্যোক্তা ইনস্টিটিউট আমরা অলরেডি এস্টাবলিশ করছি, এবং খুব রিসেন্ট আমরা 4 থেকে 5টা প্রোডাকশনে যাচ্ছি আর কি। এখানে আমরা কোনো এসআর নিয়ে দিব না। যেখানে যারা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপ করতে চায়, উদ্যোক্তা হতে চায়, আমরা সে সমস্ত ছেলে মেয়েদেরকে কাজে লাগাবো। আমরা অলরেডি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইসেটিক লিমিটেড, আর আমাদের ওয়েবসাইট হচ্ছে iscbd.com। আপনারা প্লে স্টোর থেকে ইসিবিডি একটা অ্যাপসও নামাইতে পারবেন। আর সেখান থেকে স্বাধীন ব্যবসায় আনলিমিটেড ইনকাম করে একটা অপরচুনিটি আমরা রাখবো। হয়তো আগামী মাসে 10 তারিখের মধ্যে আমরা বাজারে 4টা প্রোডাক্ট নামাবো আর কি, এবং সেটা এক্সেপশনাল প্রোডাক্ট, যেটা প্রচলিত বাজারে আপনি পাবেন না। সেই সমস্ত প্রোডাক্ট আমরা নামাবো। আর যদি কেউ উদ্যোক্তা হইতে চাই, উম, নতুন নতুন অপশনের উদ্যোক্তা হইতে চাই, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিকভাবে সহযোগিতা করব, উইদাউট কোনো পেমেন্ট। আমরা আমরা তাকে চাই যে একটা ছেলে বা একটা মেয়ে, সে পড়াশোনার পাশাপাশি অথবা যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, এই সমস্ত ছেলেমেয়েরা বেকার লাইফ লিড করতেছে, এবং বেকার বেকার জীবনটা একটা অভিশপ্ত জীবন। একটা একটা ছাত্র অবস্থায় কিন্তু বলা যায় যে আমি অনার্স এর ছাত্র, মাস্টার্স এর ছাত্র, বাট যেদিনকে স্টুডেন্ট মানে মাস্টার শেষ হয়ে যায়, এরপর কিন্তু সে আর বলতে পারে না যে আমি মাস্টার্স এ পড়াশোনা করি, তখন কিন্তু অটোমেটিক বেকার খাতায় নাম লেখাইতে হয়। তো এই সমস্ত স্টুডেন্টরা যদি পড়াশোনার পাশাপাশি যদি কোনো কিছু করতে চাই, আমরা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং করাই, আমরা এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট করার জন্য প্রজেক্ট দিই। অলরেডি আমরা 2টা প্রজেক্ট হাতে নিচ্ছি, সেই প্রজেক্টের কাজ করতেছি। আমরা খুব শীঘ্রই, করোনার কালীনের কারণে একটু প্রজেক্ট গুলো থেমে আছে, আমরা খুব শীঘ্রই এই ধরনের প্রোডাক্ট বলেন বা এক্সপোর্ট ইম্পোর্ট যদি কেউ করতে চাই, মানে এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্ট যদি কেউ সেল করতে চাই, সকল ব্যবস্থা। থ্যাংক থ্যাংক ইউ ইউ ভেরি মাচ। মনি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সে সাথে জাকির স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, শারমিন শেফা বলেছেন যে থ্যাংক ইউ, কোনো প্রশ্ন নেই, সবার শুভকামনা জানাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মনি স্যার বলেছেন অসাম। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। রায়ান ভাইয়া, একদম শেষে যদি আজকে যারা উপস্থিত ছিলেন বা আপনার যারা দর্শক আছে, আপনার ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে, সবার উদ্দেশ্যে যদি খুব সংক্ষেপে কিছু বলে আপনি শেষ করলে, তারপরে আমি শেষ করবো। ওকে, আসলে প্রথম কোশ্চেন হচ্ছে, সারা পৃথিবী এখন অসুস্থ বিকজ অফ আজকে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে সবকিছু চলতেছে, এরপরে আল্লাহ আমাদেরকে অনেক সুস্থ রাখছে, এজন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। যে সমস্ত ছাত্র ছাত্রী, বড় ভাই, ছোট ভাই যারা আজকে আমরা এই প্রোগ্রাম দেখতেছি, তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ, যে আমাদের এই কথাগুলো অনেক মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শোনার জন্য। আর হয়তোবা জানি না কতটুকু কাজে লাগবে, তবে আমরা চেষ্টা করব যে দেশ এবং দেশের স্বার্থে প্রত্যেককে সৎ উপদেশ দিয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো এক প্রোগ্রামে। থ্যাংক ইউ রায়হান ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার সময় কেটেছে আপনার সাথে, এবং আপনার মূল্যবান মতামত, মূল্যবান উপদেশ এবং যে আলোকপাত গুলো করেছেন, আমরা আশা করব
আমাদের সাথে যারা যুক্ত ছিলেন, যারা পরে যুক্ত হবেন, সবার জীবনে আলোকপাত হবে এবং সবাই একটা সুন্দর জীবন পাবে, যেখানে পরিবারগুলো হবে স্বর্গ এবং সম্পর্কগুলো হবে স্বর্গীয়। থ্যাংক ইউ ভেরি মাচ রায়হান ভাই, আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, ধন্যবাদ সবাইকে। আপনাদের জন্য এই প্রোগ্রাম, আপনাদের মতামত এবং আপনাদের প্রশ্ন থেকে আমরা যা পেয়েছি সেখান থেকে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের পরিবার এবং আমাদের সন্তানগুলোকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিতে হয়, বাবা মাকে অবশ্যই সন্তানের সাথে খুবই ক্লোজ কানেক্ট থাকতে হবে সব বয়সে, যতক্ষণ পর্যন্ত না সন্তান পরিপূর্ণভাবে একজন 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 ব্যবসায়ী, একজন চাকরিজীবী বা কোনো একটা প্রতিষ্ঠিত এবং সব দিক থেকে যখন সে আত্মনির্ভরশীল হবে, ততক্ষণ পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ আমাদেরকে রাখতে হবে। সেটা ক্লাস 1 হোক, 5 হোক, 6 হোক, 11, 12 হোক, অনার্স হোক অথবা মাস্টার্স হোক। তো সেই কারণে বাবা মা বা বাবার যে রোল, মায়ের যে রোল, সেটা একটা লাইফ টাইম রোল। স্পেশালি বাবার রোলটা একটা সারা জীবনের রোল, সারা জীবন ধরে তাকে গাইডলাইন দিতে হবে। এবং আমাদের প্রত্যাশা প্রতিটা পরিবার হবে স্বর্গ, প্রতিটা সম্পর্ক হবে স্বর্গীয়। যারা আমরা সন্তান আছি তাদেরকেও যেন আমরা অল্প বয়সে বাবা মাকে বুঝতে পারি যে বাবা কেন এই কথাটা বলছেন। বাবা অনেক সময় সন্তানকে না বলে থাকেন, আমরা সন্তান অনেক সময় ভুল বুঝে থাকি। তাই আসুন আমরা প্রত্যেকে বাবা মার সাথে ভালো সম্পর্ক তৈরি করি। বাবা মা হিসেবে আমরা নিজেদের ভিতরে সম্পর্কগুলো ভালো রাখি, যেন আমাদের সন্তান একটা স্বর্গীয় পরিবেশে বড় হতে পারে। আমাদের একটাই প্রত্যাশা, প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। আগামীকাল রাত 10টায় আবারও অন্য আরেকজন অতিথি নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।